হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আমরা আজকে ইলেকট্রনিক কনফিগারেশন শিখব। ইলেকট্রনিক কনফিগারেশন শেখার জন্যে তার আগে যা যা শেখার দরকার, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচারটা আমি পুরোটাই মোটামুটি কভার করে দিয়েছিলাম এর আগে। তো সেটা একটা অন্য চ্যানেলে, সেইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। তো ইলেকট্রনিক কনফিগারেশন শেখার আগে আমাদের কোয়ান্টাম কেমিস্ট্রিটা ভালো করে জানতে হবে, অন্তত কোয়ান্টাম নাম্বারসগুলো। তো সেই জায়গাটা পুরোটাই আমি পড়িয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিও। আমি তারপর স্টার্ট করছি। ওকে, তাহলে কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পেরেছি যে n ইজ ইকুয়াল টু 1 যখন হয় তখন সেখানে 1s অরবিটাল থাকে। n ইজ ইকুয়াল টু যখন 2 হয় তখন 2s অ্যান্ড 2p এই দুটো অরবিটাল থাকে বা সাবসেল থাকে। n ইজ ইকুয়াল টু 3 যখন হয় তখন 3s 3p অ্যান্ড 3d এই অরবিটালগুলো তৈরি হয়। n ইজ ইকুয়াল টু 4 দেন কি হবে 4s 4p 4d অ্যান্ড 4f। সিমিলারলি n ইজ ইকুয়াল টু 5 যখন হবে তখন 5s 5p 5d অ্যান্ড 5f অ্যান্ড সো অন। এফ এর চাইতে বেশি হয় না, কেন হয় না তাও আমি বলেছিলাম, ওখানে দেখে নিও। n ইজ ইকুয়াল টু যখন 6 6s 6p 6d অ্যান্ড 6f। n ইজ ইকুয়াল টু যখন 7 7s 7p 7d অ্যান্ড 7f। এতটা পর্যন্ত হয়। ওকে, আমরা দেখেছিলাম যে 1s এ একটাই মাত্র অরবিটাল। s যখন তখন তার একটাই অরবিটাল, সে 1s হোক 2s হোক 3s হোক, তার কটা অরবিটাল? একটা মাত্র অরবিটাল। ঠিক আছে, 4s এরও একটা অরবিটাল, 5s এরও একটাই অরবিটাল, 6 এরও তাই, 7s এরও তাই। ওকে, তাহলে পার্থক্যটা কোথায় কোথায় না, পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র সাইজে। এটা নিয়ে পুরো আলোচনা করা আছে। সিমিলারলি পিতে হচ্ছে গিয়ে 3টে অরবিটাল। ওকে, সিমিলারলি 3pতেও তাহলে 3টেই অরবিটাল হবে, 4pতেও তাই 3টেই অরবিটাল। শুধু পার্থক্যটা কোথায় না, সাইজে। যত আমরা n এর ভ্যালু ইনক্রিজ করবে তত এদের অরবিটালের ভ্যালুটা ইনক্রিজ করবে, তাই না? 1s এর চাইতে 2s এর সাইজটা বড়, 2s এর চাইতে 3s এর সাইজটা আরো বড়, তার চাইতে 4s আরো বড়, এইভাবে বাড়বে। সিমিলারলি 2p চাইতে 3p অরবিটালের সাইজ বড়, 3p চাইতে 4p বড়, অ্যান্ড সো অন। ওকে, d মানে কত? d মানে হচ্ছে 5টা অরবিটাল, তাই না? আমরা পড়েছি 5টা অরবিটাল। 4d মানেও তাই 5টা অরবিটাল, 5d মানেও তাই 5টা অরবিটাল, এরকম 5টা করে করে আঁকবে। ওকে, 1 2 3 4 অ্যান্ড 5। আর f মানে কতগুলো অরবিটাল? f মানে হচ্ছে 7টা অরবিটাল। ওকে, তাহলে 4fটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 4f এর 7টা অরবিটাল, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 অ্যান্ড 7। সিমিলারলি 5f এর অরবিটালও 7টা, 1 2 3 4 5 6 7। 6f এরও 7টাই অরবিটাল, 7f এরও তাই, 1 2 3 4 5 6 7। ওকে, আর 7f এরও তাই, 7টা অরবিটাল। তাহলে এতটা অবধি আমাদের অলরেডি এর আগে হয়ে গেছিল। আজকে তাহলে আমরা কি পড়বো? আজ পড়বো হুন্ডস রুল। ওকে, হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল। হুন্ডস রুল, হুন্ডস রুল কি বলছে? মনে করো 2p অরবিটালে ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে? তাহলে 2p মানে কটা অরবিটাল? সেখানে p মানে 3টে অরবিটাল, তাই না? আর এই যে 3টে অরবিটাল, এই 3টে হচ্ছে সমশক্তি সম্পন্ন, তাই না? মানে ডিজেনারেট ইলেকট্রন এনার্জি স্টেট, ডিজেনারেট এনার্জি স্টেট। ওকে, তাহলে এখানে ইলেকট্রনগুলো কিভাবে ঢুকবে? মনে করো 2pতে 3টে ইলেকট্রন আছে, ধরছি 2pতে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে 3টে ইলেকট্রন কিভাবে ঢুকবে? না 1 2 3 এইভাবে প্রবেশ করবে, নাকি এইভাবে প্রবেশ করবে 1 2 3? আমরা জানি প্রত্যেকটা অরবিটালে এই এক একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। ওকে, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটোর বেশি ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। তাহলে 3টে ইলেকট্রন আছে, তাহলে কি মনে হয় তোমাদের যে প্রথমে ফার্স্ট অরবিটালে দুটো ফিল আপ হয়ে গেল, তারপরে একটা এক্সট্রা ইলেকট্রন পরেরটাতে ঢুকবে, এইভাবে প্রবেশ করবে? নাকি প্রথমে একটা 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 করে ইলেকট্রন ঢুকে গেল, তারপরে 3টে ইলেকট্রন শেষ, এইভাবে
প্রবেশ করবে? কি মনে হয়? বা এরকমও তোমাদের মনে হতে পারে যে একটা এইরকম ভাবে হলো, এবার পরেরটাতে হয়তো আরেকটা এরকম ভাবে প্রবেশ করে গেল। আমি একটু ভালো করে দেখাই। মনে করো এইভাবে প্রবেশ করলো। কি মনে হয় এইটা 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 কোন রকম ভাবে ইলেকট্রনটা প্রবেশ করবে? নাকি যেমন ভাবে খুশি আমি প্রবেশ করাতে পারি? সেটা নয়। দেখা যায় যে ইলেকট্রনগুলো প্রথমে সমশক্তি সম্পন্ন যে স্তর থাকে তাতে এককভাবে ইলেকট্রনগুলো ফিল আপ হয়, সিঙ্গলি ইলেকট্রন ফিল হয়। প্রথমে এককভাবে ইলেকট্রন ফিল আপ হবে, ঠিক আছে? এবং এই যে দেখো আমি স্পিনিং এর কথা বলেছিলাম, মনে আছে কি? যখন আমরা কোয়ান্টাম নাম্বার পড়ছিলাম তখন স্পিন কোয়ান্টাম নাম্বার পড়েছি। স্পিন কোয়ান্টাম নাম্বারে দেখেছি যে স্পিনিং দু রকমের হয়, একটা ক্লকওয়াইজ স্পিনিং, একটা অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনিং আমরা দেখেছিলাম। তো প্রথমে সিঙ্গলি ইলেকট্রন যখন ফিল আপ হবে তখন প্রত্যেকের স্পিনিং একই দিকে থাকবে, মানে যদি সেটা ক্লকওয়াইজ ফিল আপ হয় তাহলে ক্লকওয়াইজ ভাবেই যাবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফিল আপ হয় তাহলে প্রত্যেকটা অ্যান্টি ক্লকওয়াইজই যাবে। বোঝা গেছে? মানে হুন্ডসের সূত্র বলছে যে যখন সমশক্তি সম্পন্ন কোনো কক্ষকে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করবে তখন যত দূর পর্যন্ত সমশক্তি সম্পন্ন কক্ষগুলো আছে সবকটাতে ইলেকট্রন ঢুকবে আর এককভাবে ঢুকবে। বোঝা গেছে? দেখো আরেকটা উদাহরণ দিই। মনে করো 3D অরবিটাল। ওকে, ডিতে কটা অরবিটাল থাকে? ডিতে থাকে 5টা, 1 2 3 4 5। ঠিক আছে, মনে করো এখানে ডিতে 8টা ইলেকট্রন আছে, সাপোজ 8টা ইলেকট্রন আছে। তার মানে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে? না প্রথমে 1 2 3 4 5 ঢুকে গেল 5টা। এরপরে এখনো এক্সট্রা 3টে ইলেকট্রন আছে, সেই 3টে ইলেকট্রন এবার দেখো এরা প্রত্যেকে কিন্তু সমশক্তি সম্পন্ন এনার্জি, 5টা অরবিটাল আছে, একই এনার্জি স্টেটে আছে, তাই 5টাতে প্রথমে এককভাবে ইলেকট্রন পূর্ণ হলো। তাহলে 5টা পূর্ণ হলো, এখনো কটা পড়ে আছে? 3টে। তাহলে সেই 3টে এবার জোড়বদ্ধ হবে, এবার পেয়ার্ড আপ হবে। তখন পেয়ার্ড আপ যখন হবে তখন অপোজিট স্পিনিং এ পেয়ার্ড আপ হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? মানে 1 2 3 3টে অরবিটালে অপোজিট স্পিনিং এ পেয়ার্ড আপ হলো, তখন আর একই স্পিনিং এ যাবে না। বোঝা গেছে? একই স্পিনিং এ যাবে না, মানে এই যে এটা দেখালাম না যে একই দিকে বোধহয় হচ্ছে, এই রকম তো হবেই না। আর এটাও হবে না, কেননা এইটাকে ফাঁকা রেখে ওরা প্রথমেই জোড়বদ্ধ হয়ে গেল তারপর এককভাবে পূর্ণ হলো, এরকম হতে পারে না। তাহলে হুন্ডসের সূত্র ক্লিয়ার হলো। হুন্ডস বলছে যে সমশক্তি সম্পন্ন এনার্জি স্তরে যে সমস্ত অরবিটালগুলো আছে তাতে ইলেকট্রনগুলো প্রথমে এককভাবে পূর্ণ হবে, এক্সট্রা ইলেকট্রন থাকলে তখন সেখানে পেয়ার্ড আপ হবে, আর যখন এককভাবে পূর্ণ হবে তখন প্রত্যেকে স্পিনিং একই দিকে থাকবে। এক্সট্রা ইলেকট্রন যখন পেয়ার আপ করবে তখন তাদের স্পিনিং একই রকম হবে, মানে এদের স্পিনিং একই রকম আর এদের স্পিনিং একই রকম। ক্লিয়ার হয়েছে? এটাই হুন্ডসের সূত্র। ইলেকট্রনিক কনফিগারেশন শিখতে গেলে হুন্ডসের সূত্র যেমন আমাদের জানতে হবে, সেরকম আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আফবাউ প্রিন্সিপাল। সেটাও আমরা একটা দেখে নিই, ঠিক আছে? এই দুটো হয়ে গেলেই আমরা ইলেকট্রনিক কনফিগারেশনগুলো চটচট করতে পারবো। ওকে, এটা হচ্ছে আফবাউ প্রিন্সিপাল। আফবাউ প্রিন্সিপালটা কি? আফবাউ প্রিন্সিপাল, আফবাউ এটা একটা জার্মান ওয়ার্ড। ওকে, এই জার্মান ওয়ার্ডটার মানে হচ্ছে টু বিল্ডস আপ ওয়ান বাই ওয়ান, মানে একটার পর একটা ক্রমশ সজ্জিত হয়ে গঠিত হবে। ঠিক আছে, আহ্বাও একটা কথা, কিন্তু এটা কোনো বিজ্ঞানীর নাম নয়। তো এই কথাটার মানে কি? আহ্বাও প্রিন্সিপাল তাহলে কি? আহ্বাও প্রিন্সিপালকে আমরা পয়েন্ট আউট করে একটু একটু করে দেখবো, ঠিক আছে? আহ্বাও প্রিন্সিপাল বলছে প্রথমেই ইলেকট্রনগুলো, এটাই অ্যাকচুয়ালি মেইন ইলেকট্রনিক কনফিগারেশনকে ক্লিয়ার করবে। ওকে, আহ্বাও প্রিন্সিপাল বলছে যে প্রথমে ইলেকট্রনগুলো সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং তারপর ক্রমাগত উচ্চ শক্তি স্তরে যাবে। ক্লিয়ার? সর্বনিম্ন শক্তি স্তরে মানে এখানে আমি জানি n এর ভ্যালু 1, মানে এর এনার্জি স্টেট সবচেয়ে কম, তারপরে n এর ভ্যালু 2, তারপরে 3, তারপরে 4, মানে এই দিকে এনার্জিটা ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে এনার্জি এইভাবে ইনক্রিজ করছে, কথাটার মানে হচ্ছে প্রথমে মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, মানে প্রথম কক্ষপথে ইলেকট্রনটা প্রথমেই ঢুকবে। ক্লিয়ার? তারপরে 2 নাম্বার কক্ষপথে ঢুকবে, তারপরে 3 নাম্বার ঢুকবে, তারপরে 4 নাম্বার, তারপর 5 নাম্বার এন্ড সো অন, এইভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে প্রথম একের পর, মানে প্রথম, এটা প্রথম কথা। দ্বিতীয়, সেকেন্ড কি বলছে?
সেকেন্ড বলছে যে তাহলে এনার্জিটা কিভাবে যাচ্ছে, না দেখা যায় ইলেকট্রনগুলো, এবার এখানে দেখা যায় দেখো 1s তাহলে প্রথমে 1s এ ইলেকট্রন ঢোকার কথা, ঠিক আছে। 1s এর চাইতে এনার্জি বেশি হচ্ছে এবার 2s এর, ঠিক আছে। 2s এর পরে এনার্জি কার বেশি, না 2p এর, এতটা অবধি কোনো কনফিউশন নেই। তারপরে এনার্জি কার বেশি, না 3s এর এনার্জি বেশি, ঠিক আছে। তারপরে 3s এর পরে কার বেশি এনার্জি, 3p। তারপরে এনার্জি কার বেশি, নিশ্চয়ই 3d। তারপরে হচ্ছে গিয়ে কার, না 4s। কিন্তু এইখানে একটা সমস্যা আছে, দেখা যায় যে আমার মনে হচ্ছে এটা তো n = 3 আর এটা n = 4, তাহলে যথারীতি n = 4 এনার্জি বেশি আর n = 3 এর এনার্জি কম, তাই না। তাহলে প্রথমে এতে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর এতে ইলেকট্রন প্রবেশ করবে, তাই তো। কিন্তু অরিজিনালি দেখা যায় যে না, 4s এ আগে ইলেকট্রনটা ঢোকে, তারপর 3d তে ইলেকট্রন ঢোকে। মানে ইলেকট্রন ঢোকার সময় প্রথমে 1s এ ঢুকলো, ফুলফিল হয়ে গেল। 1s এ দুটো ইলেকট্রন, ম্যাক্সিমাম তো দুটো ইলেকট্রন থাকতে পারে। 1s মানে একটা অরবিটাল, দুটো ইলেকট্রন ঢুকে গেল। 2s মানেও একটা অরবিটাল, দুটো ইলেকট্রন ঢুকে গেল। মনে করো কারোর 25টা ইলেকট্রন আছে, সাপোজ কারোর 25টা ইলেকট্রন আছে। 25 অ্যাটমিক নাম্বার কার, 25 হচ্ছে mn, তাই না। তাহলে এর মনে করো 25টা ইলেকট্রন থাকে, তো তাহলে 1s এ প্রথমে দুটো ইলেকট্রন ভর্তি হয়ে গেল, তারপরে 2s এ দুটো, 2p তে কটা ইলেকট্রন থাকবে, p মানে 3টে অরবিটাল, মানে 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকবে, মানে 2p 6। তারপরে 3s এ একটাই অরবিটাল, মানে 3s এ দুটো ইলেকট্রন ঢুকে গেল, p মানে अगेन 6টা ইলেকট্রন, 3p 6। তাহলে টোটাল কটা ইলেকট্রন হলো দেখো, 2 2 4 আর 6 10, এটার মধ্যে 10টা ইলেকট্রন হয়ে গেল। আর এখানে কত হচ্ছে, 6 2 8, মানে 18টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এখনো কটা ইলেকট্রন পড়ে আছে, 18টা ইলেকট্রন হয়ে গেছে, এখনো কটা ইলেকট্রন পড়ে আছে, 5 আর 2 7টা ইলেকট্রন পড়ে আছে। তো 7টা ইলেকট্রন কোথায় ঢুকবে, তাহলে আসছে 3d, তার মানে 3d তে কটা ইলেকট্রন ঢুকে যাবে, 3d তে টোটাল d মানে কটা অরবিটাল, d মানে হচ্ছে 5টা অরবিটাল। এই যে 3d 5 দেখেছি, 5 গুণে 10টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, 10টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। কিন্তু এর এখন আছে কটা, এখানে হচ্ছে 10 + 8 মানে 18টা ইলেকট্রন ঢুকেছে, আর 25 থেকে এখনো 18 মাইনাস দিলে 7টা ইলেকট্রন ঢুকবে, তার মানে 3d 7। আমরা ভাবছি এরকম হয়ে যাবে, কিন্তু দেখা যায় এরকম হয় না। ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন হয়, না হয় 3d তে ঢোকার আগেই 4s এ দুটো ইলেকট্রন ঢুকে যায়, 4s, s মানে দুটো ইলেকট্রন, তাই না। তাহলে 4s এ দুটো ইলেকট্রন ঢুকে যায়, তাহলে 4s এ দুটো ইলেকট্রন ঢুকে গেল, মানে দেখো 8 আর 2 10, 10 10 এ 20টা ইলেকট্রন হয়ে গেল। এখনো বাকি রইল কটা ইলেকট্রন, 5টা, তাই না। এই 5টা ইলেকট্রন কোথায় ঢুকবে, এরপরে ঢুকবে 3d তে 5টা ইলেকট্রন। বোঝা গেছে, এইরকম ভাবে হয়। তো এটা হয় কি করে, তাহলে আমরা মনে রাখবো কিভাবে এটা কিরকম হচ্ছে, এটা ওই সূত্রটার মধ্যেই আছে। কোনটা, না লোয়ার এনার্জি স্টেটে প্রথমে ইলেকট্রন ঢুকবে, তারপর হায়ার এনার্জি স্টেটে ঢুকবে। তাহলে লোয়ার এনার্জি স্টেট আর হায়ার এনার্জি স্টেটকে আমি আইডেন্টিফাই করবো কি করে, না প্রথম কথা হচ্ছে এন দেখেই আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু সবসময় পারবো না, তখন হবে n + l রুল। বোঝা গেছে, n + l রুল। এখানে n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর l মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আমরা পড়েছি এর আগের ক্লাসটা দেখে নিয়েও পেয়ে যাবে। n + l রুল, তাই না। তাহলে আমি এখানে বলে দিচ্ছি, s এর জন্য এই s p d f এরা তো অ্যাকচুয়ালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই না। তাহলে s এর জন্য l এর ভ্যালু হচ্ছে কি 0, p এর জন্য l এর ভ্যালু 1, d এর জন্য l এর ভ্যালু 2 আর f এর জন্য l এর ভ্যালু 3, আমরা আগের ক্লাসে করেছি। ওকে, তাহলে দেখা যাক, দেখো এনার্জি স্টেটটা এইভাবে ইনক্রিজ করছে কিনা আমরা একটু দেখে নিই। তাহলে 1s এর জন্য 1s, এখানে 1টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে n, এখানে লিখছি, হ্যাঁ n + l রুল আমরা দেখব, ঠিক আছে। এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত 1, আর s এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত 0, তার মানে 1 + 0 = 1 হলো। ওকে, 2s এর জন্য n + l কত হবে বলো, এখানে n এর ভ্যালু কত 2 প্লাস s এর ভ্যালু কত 0, s এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0, তার মানে এটা হচ্ছে কি 2, ল্যাকের থেকে 2 বেশি বাড়লো, ঠিক আছে। এবার দেখি এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 আর p এর জন্য l এর ভ্যালু কত, n + l রুল,
এন প্লাস এল, এল মানে 1, তাহলে 1, তাহলে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3, তাহলে 2 এর থেকে 3 বড়, তাহলে এর থেকে এর বড় হয়ে গেল। ওকে ফাইন। এখানে n প্লাস এল রুল, এখানে n এর ভ্যালু কত 3, n এর ভ্যালু 3, s এর ভ্যালু কত, s এর জন্য l এর ভ্যালু হচ্ছে 0, তাহলে s এর জন্য l এর ভ্যালু কত বসাবো 0, তাহলে 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। কি হলো, এটাও 3 এটাও 3, এরও n প্লাস এল রুল, এল হচ্ছে কি 3, এরও n প্লাস এল ইজ ইকুয়াল টু 3, তাহলে দুটোই তো 3, তাহলে এরা দুজন কি সেম এনার্জি স্টেট? তখন কোথায় ইলেকট্রনটা আগে ঢুকবে? তখন ইলেকট্রনটা ঢুকবে যেখানে n এর ভ্যালু কম সেখানে আগে ঢুকবে, যেখানে n এর ভ্যালু বেশি সেখানে পরে ঢুকবে। তাহলে আহবাও প্রিন্সিপাল বলছে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটের দিকে ইলেকট্রন যাবে। ইলেকট্রন যাওয়াটা অ্যাকচুয়ালি লোয়ার এনার্জি হায়ার এনার্জিকে ভালোভাবে ক্ল্যারিফাই করার জন্য আমরা n প্লাস এল রুল দেখব। ঠিক আছে, n প্লাস এল রুল, n প্লাস এল এর ভ্যালু যেখানে কম সেখানে আগে ইলেকট্রন ঢুকবে, যেখানে বেশি সেখানে পরে ইলেকট্রন ঢুকবে। যত n প্লাস এল এর ভ্যালু ইনক্রিজ করবে তত ইলেকট্রনগুলো পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, যেখানে n প্লাস এল এর ভ্যালু দুটো সমান হয়ে যাবে তখন সেখানে আগে কোথায় ঢুকবে না, যেখানে n এর ভ্যালু কম, n এর ভ্যালুটা যেখানে কম সেখানে আগে ইলেকট্রন ঢুকবে। যদি n প্লাস এল দুটোর জন্যই সমান হয়ে যায়, মনে করো n1 প্লাস L1 ইজ ইকুয়াল টু n2 প্লাস L2, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে n এর ভ্যালু যেখানে কম সেখানে আগে ইলেকট্রন ঢুকবে, n এর ভ্যালু যেখানে বেশি সেখানে পরে ইলেকট্রন ঢুকবে। ক্লিয়ার? সেই জন্য 2p তেও n প্লাস L3, 3s এও n প্লাস L3, তাহলে আগে কোথায় ইলেকট্রন ঢুকবে? আগে ঢুকবে 2p তে। ক্লিয়ার? তাহলে দেখি তারপরে কি হচ্ছে। এখানে n এর ভ্যালু কত বলো 3 প্লাস p এর জন্য l এর ভ্যালু কত 1, তাহলে কত হচ্ছে 4, তাহলে এতে আগে ইলেকট্রন ঢুকলো কেননা n এর ভ্যালু কম বলে, এখানে পরে ঢুকলো n এর ভ্যালু বেশি বলে। এখানে n প্লাস l অনেক বেশি 4, তাই এখানে পরে ঢুকবে। 3d টা দেখি, এখানে n এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 আর d এর জন্য l এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, তাহলে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5, তাই না? তাহলে 3p এর পরে 3d তে ঢুকবে। 4s টা দেখি, 4s এ n এর ভ্যালু কত হচ্ছে 4, n এর ভ্যালু 4 আর s এর জন্য l এর ভ্যালু কত 0, তার মানে 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4, তার মানে 3d তে n প্লাস l ইজ গ্রেটার দেন 4s, তাই না? এখানে n প্লাস l এর ভ্যালু কত হচ্ছে 4 আর এখানে n প্লাস l এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 3d আর 4s এর মধ্যে কোথায় আগে ইলেকট্রন ঢুকবে? কে লোয়ার এনার্জি স্টেট? অবশ্যই 4s, তাহলে 4s এ আগে ইলেকট্রন ঢুকবে তারপর 3d তে। ক্লিয়ার হয়েছে? তাহলে 4s এ আগে ইলেকট্রন ঢুকবে তারপর 3d তে। বোঝা গেছে? তাহলে 3d তে ঢুকলো মানে আগে 4s এ ঢুকবে তারপর 3d তে ঢুকবে। তাহলে দেখো প্রথমে 1s ইলেকট্রন ঢুকলো, তারপরে 2s ইলেকট্রন ঢুকলো, তারপরে 2p 3s ইলেকট্রন ঢুকলো, তারপরে 3d and 4s ইলেকট্রন ঢুকলো। ঠিক আছে, 4s এর পরে 3d তে ঢুকবে, তারপরে 4p, তারপরে কিন্তু 4d তে ঢুকবে না, 5s এ ঢুকে যাবে। বুঝতে পেরেছো? দেখো n প্লাস l 4d এর জন্য, 4d এর জন্য n প্লাস l কত, এখানে n এর ভ্যালু কত 4 প্লাস d এর জন্য l এর ভ্যালু কত 2, তাহলে 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6, আর 5s এর জন্য কত হবে বলো তো 5s, তাতে n প্লাস l কত, এখানে n এর ভ্যালু হচ্ছে 5 প্লাস s এর জন্য l এর ভ্যালু কত 0, তার মানে n প্লাস l কত হচ্ছে 5, আগে কোথায় ঢুকবে? অবশ্যই 5s, তাই না? তাহলে 5s আগে ঢুকবে তারপর 4d। ক্লিয়ার? তারপরে 4d এর পরে 5p, তারপরে 6s। 4d মানে কত 4 আর 2 6, এখানে 5 আর 1 6, তাহলে 4d এর জন্য কত হচ্ছে 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 and 5p এর জন্য 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, দুটো একই নাম্বার, দেখা যাচ্ছে না? বোঝা গেছে? দুটো তো একই নাম্বার। 4d এর জন্য n প্লাস l এর ভ্যালু 6 and 5p এর জন্য n প্লাস l এর ভ্যালু কত হচ্ছে 6, তাহলে সেক্ষেত্রে আগে কোথায় ইলেকট্রন ঢুকবে? কি বললাম
যেখানে এন এর ভ্যালু কম সেখানে আগে ইলেকট্রন ঢুকবে, যেখানে এন এর ভ্যালু বেশি সেখানে পরে ইলেকট্রন ঢুকবে। ক্লিয়ার? তাহলে 4d-তে পরে ইলেকট্রন ঢুকবে, তারপরে সরি ভুল বললাম, 4d-তে আগে ইলেকট্রন ঢুকবে তারপর 5p, কেননা 4d-র n প্লাস এল 6 অ্যান্ড 5p-রও n প্লাস এল 6, তাহলে n এর ভ্যালু এখানে কম তাই আগে ইলেকট্রন ঢুকছে, তারপর 5p, তারপর 6s। তারপরে সিমিলারলি 4f 5d 6p 7s, এবং তারপরে 5f 6d 7p, এরকমভাবে যাবে। তাহলে আমরা সহজেই কিভাবে মনে রাখতে পারবো? বারবার কি n প্লাস এল করে করে দেখবো না, আমরা পরপর এইভাবে এরকম করে ক্রস করে কেটে নেবো। 1s এর নিচে 2s 2p এরকম লিখবো, তারপর 3s 3p 3d। এই অরবিটাল স্ট্রাকচারটা না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, এগুলো লেখারই দরকার নেই। ঠিক আছে, আমি একবার আমরা লিখে ফেলেছি। তাহলে আমরা কেমনভাবে n প্লাস এলটা, দেখো আমরা n প্লাস এল তো ইজিলি করে নিতে পারবো, কারণ n এর ভ্যালু 7-এর বেশি তো আর হবে না, যে অরবিটালটা দেওয়া থাকবে সেখানেই প্রথমেই n এর ভ্যালু পাবো। এগুলো সবাই হচ্ছে n এর ভ্যালু, 1 2 3, এগুলো প্রথমে যা নিউমেরিক্যাল টার্ম আছে সেগুলো হচ্ছে n এর ভ্যালু। আর s p d f এর জন্য l এর ভ্যালু তো আমরা জানি 0 1 2 3, তাই না? আমরা জানি এগুলো আগের ক্লাসটা তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আগের ক্লাসগুলো ভালো করে ফলো করে নিও, তাহলে এই জায়গাগুলো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা কিভাবে n প্লাস এল শর্টকাটে করবো না, প্রথমে 1s এ ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে, তারপর ব্যাক করে যাচ্ছি এরকম করে, ব্যাক করে 2s এ ঢুকবে, তারপর আবার ব্যাক করে গেলাম 2p, তারপর 3s এ ঢুকবে, তারপর আবার ব্যাক করে গেলাম 3p 4s এ ঢুকবে, তারপরে 3d 4p 5s, এই যে 3d 4p 5s, হ্যাঁ আমার একটু বোধহয় নিচে লেখা উচিত ছিল, তাহলে সোজা লাইনটা হতো। তারপরে 4d 5p 6s, তারপরে 4f 5d 6p 7s, তারপরে এইভাবে এদের আর ইলেকট্রন ঢুকে না যতই হোক, এটা এখানে 60 আছে। ওকে, মানে আমার লেখার জন্যে এই গন্ডগোলটা হলো, নইলে অসুবিধা ছিল না। এটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, তোমরা যারা ফ্রেশ করে লিখছো তারা বুঝতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এনার্জি স্টেট ওয়াইজ এদেরকে যদি পরপর লিখি, তাহলে লোয়ার এনার্জি স্টেট প্রথমে কে না 1s লোয়ার এনার্জি স্টেট, তারপরে 2s, 2s এর পরে কি আছে 2p, 2p পরে কি আছে 3s, 3s এর পরে কি আছে 3p 4s, 3p 4s, 4s এর পরে কি আছে 3d 4p 5s, 3d 4p 5s, 5s এর পরে কি আছে 4d 5p, 4d 5p 6s, তারপর 6s এর পরে 4f, তারপর 5d, তারপর বলো 6p অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? প্রত্যেকটা n প্লাস এল করে দেখো, লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেট ওয়াইজই লেখা হয়েছে, এটাই আফবাউ প্রিন্সিপাল। ওকে, তাহলে আমরা কি পড়লাম? ইলেকট্রনিক কনফিগারেশন জানতে গেলে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে হুন্স রুল। হুন্স রুল বলছে সম শক্তি সম্পন্ন সেম এনার্জেটিক স্টেটে ইলেকট্রনগুলো যখন ফিল আপ হবে তখন প্রথমে সিঙ্গলি ফিল আপ হবে, এক্সট্রা ইলেকট্রন থাকলে তখন ডাবলি ফিল আপ হবে। ঠিক আছে, সিঙ্গলি যখন ফিল আপ হবে তখন ইলেকট্রনটার যে স্পিনিংটা সেটা একই দিকে থাকবে। ঠিক আছে, এক্সট্রা ইলেকট্রন যখন ফিল আপ হবে তখন অপোজিট স্পিনিংয়ে ফিল আপ হবে। ক্লিয়ার হয়েছে? এখানে একটা কথা বলছি, এখানে হুন্স রুল বলছি তো আমরা, হুন্স রুল বলছি তো, হুন্স রুল এটা বলেছিল। একটা কথা বলি, এখানে একটা বিশেষ কথা হচ্ছে যে মনে করো প্রথমে সিঙ্গলি ফিল আপ হতে হতে প্রথমে হাফ ফিল্ড হবে। দেখো এখানে তিনটে অরবিটালে একটা করে করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। তার মানে এখানে 2 2 4 আর 2 6, মোট 6টা ইলেকট্রন থাকতে পারে। এখানে এখন 3টে ইলেকট্রন আছে, আর তারপরে এক্সট্রা ইলেকট্রন দিয়ে, যদি এক্সট্রা ইলেকট্রন থাকে, একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো এটা হচ্ছে 2p3, এটা হচ্ছে 2p5, আর এখানে আমি লিখবো 2p6, তাহলে 2p3-তে এইভাবে ইলেকট্রন ফিল আপ হয়েছে। ঠিক আছে, 2p5-এ কেমনভাবে ইলেকট্রন হবে ফিল আপ হবে না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইভাবে ফিল আপ হবে। ঠিক আছে, আর 2p6-এ কেমনভাবে ফিল আপ হবে না, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, এইভাবেই দেখাতে হবে। প্রথমে এককভাবে ইলেকট্রনগুলো দিয়ে আমি ফিল আপ করলাম,
প্রথমে হাফ ফিল্ড হলো, তারপরে এক্সট্রা যে ইলেকট্রনগুলো থাকলো সেটা আবার প্রথম থেকে উল্টো দিক থেকে মানে উল্টো স্পিনিংয়ে এককভাবে ফিল আপ হতে থাকলো। তাহলে প্রথমে একটা ছিল, তারপরে আরেকটা করে যখন এলো তখন পেয়ার্ড আপ হয়ে গেল, জোড়বদ্ধ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে পূর্ণ হলো। তাহলে এখানে দেখো এটা 3p অরবিটাল হয়েছে, এটা 2p5 হয়েছে, এটা 2p3 হয়েছে, এটা 2p5 হয়েছে, এটা 2p6 হয়েছে। এটা হাফ ফিল্ড, এটা ফুল ফিল্ড, আর এটা হচ্ছে কি মোর দ্যান হাফ ফিল্ড। এই তিনটে স্টেটের মধ্যে দেখা যায় যেটা ফুলফিল্ড অরবিটাল সেটা সবচেয়ে বেশি স্টেবল। বোঝা গেছে? যে অরবিটালটা ফুলফিল্ড থাকবে সেই অরবিটালটা একেবারে সুস্থিত থাকবে। যে অরবিটালটা হাফ ফিল্ড থাকবে সেই অরবিটালের স্টেবিলিটি ফুলফিল্ডের চাইতে কম। কিন্তু মোর দেন হাফ ফিল্ড অ্যান্ড লেস দেন হাফ ফিল্ড 2p2 যদি করি তাহলে 1 2 দুটো ইলেকট্রন হয়ে গেল। এর চাইতে এই দুটো এনার্জি স্তরের চাইতে এর এনার্জি স্তরটা অনেক বেশি স্টেবল, অনেক বেশি স্থায়ী। বোঝা গেছে? আর সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে ফুলফিল্ড। এটা হুনস-রুল বলছে। হুনস-রুল তাহলে কি বললো? হুনস-রুল বললো যে ফুলফিল্ড অরবিটাল অ্যান্ড হাফ ফিল্ড অরবিটাল আর মোর স্টেবল দেন মোর দেন ফুলফিল্ড অ্যান্ড লেস দেন ফুলফিল্ড অরবিটালের চাইতে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আরও বেশি ক্লিয়ার হবে যখন এগুলো তো সব আমরা ব্যায়ামের বই পড়ছি, এবার ব্যায়ামটা যখন করব তখন আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। চলো আমরা উদাহরণ দিয়ে আমরা এই জিনিসটা করি। তাহলে আমরা আফবাউ প্রিন্সিপাল আর হুনস-রুল এই দুটোকে কাজে লাগিয়ে প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশনটা করব। ঠিক আছে, তাহলে আমি একটু এখানে আপাতত একটু লিখে নিই। এইভাবে ফিল আপ হবে। প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, 3s, 3p, 4s, 3d অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এবার আমি দেখছি এসে যেহেতু একটাই অরবিটাল সেখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। 2 এ যেহেতু ওই একটাই অরবিটাল মানে 2s এ যেহেতু একটাই অরবিটাল ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। p তে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। s এ ম্যাক্সিমাম দুটো, p তে 6টা, s এ দুটো, d তে কটা? d তে 5টা অরবিটাল আছে, তাই 5 দুগুণে 10টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। 10টার বেশি থাকবে না, 10টার কম থাকতে পারে, তাই না? তাহলে কোথায় কটা থাকবে সেটা একটু আমরা দেখে নিই। তোমরা একটা কাজ করবে, এই 1s 2s 2p 3s 3p 4s 3d এরকম করে 3d পর্যন্ত মিনিমাম 3d পর্যন্ত পরপর মুখস্থ করে রাখবে। কেননা বারবার নিশ্চয়ই তোমরা এইভাবে লিখে এরকম কেটে কেটে করতে পারবে না, তাই না? দেখো এতটা অবধি মুখস্থ করা সোজা। 1s, তারপর 2s 2p তো পরপর থাকে, 3s 3pও পরপর থাকে। এবার 3dটা পরে যাবে, আগে 4s আসবে। ঠিক আছে, তাহলে পরপর এটা বলে এটাকে মুখস্থ করে নাও। তাহলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে আসি। ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, চলো তাহলে একে অ্যাটমিক নাম্বার 1 কার না হাইড্রোজেন। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? মানে এর অরবিটালে একটাই মাত্র ইলেকট্রন আছে, একটাই ইলেকট্রন আছে, তার মানে সেটা সর্বকনিষ্ঠ যে এনার্জি স্তরটা সেখানে ঢুকবে, মানে 1s এ ঢুকবে কটা ইলেকট্রন? একটা। কিভাবে থাকবে না 1s একটাই মাত্র অরবিটাল, তাতে একটা মাত্র ইলেকট্রন আছে, হয়ে গেল হাইড্রোজেন। 2 নাম্বার কার না 2 হচ্ছে হিলিয়াম। হিলিয়াম দুটো ইলেকট্রন আছে, তাহলে হিলিয়াম দেখো 1s এস অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2। এই 1টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই এসটা হচ্ছে 1s অরবিটালকে ডিনোট করছে, এবং এই যে আমি এটা কিন্তু সুপারস্ক্রিপ্টে লিখতে হবে, মাথায় লিখতে হবে। ঠিক আছে, এটা স্কোয়ার বলবে না, 1s2 বলবো, মানে দুটো ইলেকট্রন। ইলেকট্রনগুলোকে আমরা এরকম মাথায় চাপিয়ে চাপিয়ে লিখবো। ঠিক আছে, সুপারস্ক্রিপ্টে লিখতে হবে, ওপরে লিখতে হবে। তাহলে 1s2, তাহলে 1s2, তাহলে এটা 1s অরবিটাল এবং তাতে কটা ইলেকট্রন আছে না দুটো। প্রথমে একটা ইলেকট্রন দেখালাম ক্লকওয়াইজ এবং পরের ইলেকট্রনটা দেখালাম অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কোন সূত্র অনুযায়ী ফুলফিল হচ্ছে? হুনস-রুল বলেছে সমশক্তি সম্পন্ন কক্ষকে
প্রথমে এককভাবে ইলেকট্রন পূর্ণ হবে, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন সেখানে আরেকবার ইলেকট্রন পূর্ণ হবে। প্রথমে যেদিকে স্পিনিংটা থাকবে পরে তার উল্টো দিকে স্পিনিংটা হবে। ক্লিয়ার? ওকে, তাহলে 3 কার? 3 হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3। অ্যাটমিক নাম্বারকে আমরা এরকম ভাবে নিচে লিখি, তাহলে 3। তাহলে কি হবে না, প্রথমে 1s এ কটা ইলেকট্রন ঢুকবে? এখানে 3টে ইলেকট্রন আছে, তাহলে প্রথমে 1s এ 2টো ইলেকট্রন ঢুকে গেল। এখনো কটা ইলেকট্রন পড়ে আছে? একটা। তাহলে 1s এর পরে কোথায় ঢুকবে না 2s এ। কটা ইলেকট্রন? না একটা। বোঝা গেছে? তাহলে 1s এটা হচ্ছে মনে করো 1s অরবিটাল, আর এটা s তো, এটা 2s s অরবিটাল। s যেহেতু তাই একটা করে অরবিটাল আমি দেখাচ্ছি। ওকে, তাহলে 1s এ কটা ইলেকট্রন হয়েছে? দুটো, তাহলে অপোজিট স্পিনিং এ দেখালাম। আর 2s এ একটা ইলেকট্রন। ক্লিয়ার? ওকে, 4 লিথিয়ামের পরে কি হচ্ছে? বেরিলিয়াম 4। তার মানে কি হবে? 1s2 2sn2, 2 2 4টে ইলেকট্রন। বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? 1s 2s, এটা 1s এটা 2s, তাহলে 1s এ দুটো ইলেকট্রন, 2s এ দুটো ইলেকট্রন। ক্লিয়ার? ওকে, এবার মনে করো 5 এর দাগে কি আছে? বোরন 5, 1s2 2s2, তারপরে কি আছে? 1s 2s হয়ে গেল, তারপরে হচ্ছে গিয়ে 2p1। আচ্ছা আমাকে একটা কথা বলো, এখানে 2s2 লিখলাম, 2s3 লিখে দিতে পারতাম তো। 1s2 2s3, তাহলে তো 3 আর 2 5টা হয়ে যেত। মানে আমি বলছি 1s2 2s3 লিখে দিলেই তো 5টা হয়ে যেত। আমি কেন 2s2 লিখে 2p1 লিখলাম? কেননা s অরবিটাল মানে সেখানে একটাই মাত্র অরবিটাল আছে, আর একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। 2s এ একটাই অরবিটাল, এখানে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, তাই 2p3 আমি লিখতে পারি না। ক্লিয়ার? তাহলে 2p1, তাহলে এটা আমি ভুল লিখেছি, তাই না? এটা হবে না, এইটাই হবে। তাহলে কি দেখো 1s, এটা 1s, তারপরে 2s, তারপরে 2p 2p। তাহলে 1s এ কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। 2s এ দুটো ইলেকট্রন, 2p তে একটা ইলেকট্রন। বোঝা গেছে? 2p তে একটা ইলেকট্রন। ভালো করে স্পিনিংটা দেখিয়ে দাও, এরকম। ক্লিয়ার? তাহলে সিমিলারলি বোরনের পরে কি আছে বলো? কার্বন। 6 এর দাগে আছে কার্বন 6। তাহলে কার্বনটা কি হবে বলো? কার্বনটা সিমিলারলি 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রনকে পরপর সাজাও না, 1s2 2s2 আর 2p তে 2। দেখো p p মানে কটা অরবিটাল? 3টে। 3টে অরবিটাল না, তাহলে 3টে মানে প্রত্যেকটাতে দুটো করে মোট 6টা ইলেকট্রন থাকতে পারে। তো আমার এখানে কটা ইলেকট্রন আছে? দুটো, দুটোই লিখবো। তাহলে দেখো সিমিলারলি 1s লিখবে, 2s লিখবে, 2pটা দেখাচ্ছি আমি 2p। 1s এ দুটো ইলেকট্রন লিখতে পারবে নিশ্চয়ই, দুটো ইলেকট্রন। 2s এও দুটো ইলেকট্রন হয়ে গেল, 2p তে দুটো। হুন্স রুল অনুযায়ী দুটো মানে এককভাবে প্রথমে পূর্ণ হবে, আর এককভাবে পূর্ণ হবে মানে এদের ডাইরেকশনটা একই দিকে হবে, মানে এদের স্পিনিংটা একই দিকে হবে। ক্লিয়ার? তাহলে কার্বন। এইবার আছে নাইট্রোজেন। নাইট্রোজেন 7, অ্যাটমিক নাম্বার 7। কার 7? নাইট্রোজেনের। 1s2 2s2 2p3, তাই না? তাহলে 1s 2s, তারপর আছে 2p, p মানে কটা অরবিটাল? 3টে, 2p। ওকে, তাহলে 1s এ দুটো ইলেকট্রন, 2s এও দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন, আর 2p তে কটা ইলেকট্রন? হুন্স রুল বলছে সমশক্তি সম্পন্ন যে কক্ষক তাতে প্রথমে এককভাবে ইলেকট্রন দিয়ে পূর্ণ করতে। দেখো এককভাবে ইলেকট্রন দিয়ে পূর্ণ করতে আমার 3টে পূর্ণ হয়ে গেল, মানে হাফ ফিল হয়ে গেল, আর ইলেকট্রন নেই, আর দেওয়ারও দরকার নেই। ওকে, এইবার মনে করো 8, অক্সিজেন 8। বলো প্রথম থেকে কি হবে? 1s2 2s2 2p4, তাই না? এখানে টোটাল 6টা ইলেকট্রন ঢুকবে, তো মোটে 4 হয়েছে, এই তো 4 5 6 7 8, তাই না? তাহলে এটা 1s অরবিটাল, এটা 2s অরবিটাল, এটা হচ্ছে কি 2p অরবিটাল। 1s এ দুটো, 2s এ দুটো, আর 2p তে কটা? 4টে। হুন্স রুল কি বলছে? প্রথমে সমশক্তি সম্পন্ন এনার্জি স্তরে সিঙ্গলি ইলেকট্রন ফিল করো, এক্সট্রা যদি ইলেকট্রন থাকে তখন আবার পুনরায় রিপিট করো, মানে ভোজবাড়িতে খেতে যাওয়ার মতো। কিভাবে দেয়?
কিভাবে দেয়, ধরো তুমি মোটামুটি 10টা খেতে পারবে, 10টা লুচি খেতে পারবে সাপোজ, তো প্রথমে কি তোমাকে 10টা দিয়ে দেবে? নিশ্চয়ই নয়। প্রথমে সবাইকে সমানভাবে দেবে, দুটো করে করে দেবে। এক্সট্রা যদি থাকে তখন আবার রিপিট করবে, তাই না? হুনস্টুল ঠিক সেই রকম, ভোজবাড়ির মতো। প্রথমে এরকমভাবে সিঙ্গলি ইলেকট্রন ফিল হবে, এক্সট্রা ইলেকট্রন থাকলে তখন আবার রিপিট করবে। ক্লিয়ার? ওকে, হলো। তারপরে 9 দাগে কি আছে অক্সিজেনের পর? ফ্লুরিন। 1s2 2s2 2p5, তাই না? তাহলে 1s ফিল আপ করো, 2s ফিল আপ করো, আর দেখাচ্ছি না। 2p তে কটা ইলেকট্রন থাকবে? 1 2 3 4 5, ঠিক আছে? 3টে দিলাম, 5টা মানে কি আরো দুটো এবার অপোজিট ডাইরেকশন থেকে ফিল আপ করলাম। আচ্ছা, এবার কি আছে ফ্লুরিনের পর? নিয়ন। নিয়ন হচ্ছে 10, তাহলে 1s2 2s2 2p6। ক্লিয়ার? তাহলে 1s 2s and 2p6, এটা 2p, তাই তো? 1 2 3 4 5 6। ক্লিয়ার? এখানে 1s এ দুটো ইলেকট্রন, 2s এ দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে আমরা 10 অ্যাটমিক নাম্বার পর্যন্ত আমরা দেখলাম। এখানে ভালো করে নোটিস করো, নাইট্রোজেন এর প্রথম 1s অরবিটালটা ফুলফিল, 2s অরবিটালটাও ফুলফিল, কিন্তু 2p অরবিটালটা হাফ ফিল্ড, তাই না? এখানে দেখো নিয়ন 1s ফুলফিল, 2s ফুলফিল, 2pটাও তো ফুলফিল, 6টা হয়ে গেছে। তাহলে বলো তো এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কে? কে সবচেয়ে বেশি স্থায়ী? যার সমস্ত অরবিটালগুলো ফুলফিল, নিয়ন। নিয়নের সমস্ত অরবিটাল একেবারে ফুলফিল, স্থায়ী। এই জন্যে নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলে, মানে ওর তো আর কোনো ইলেকট্রন দরকার নেই, না নেওয়ার দরকার না ছাড়ার দরকার, তাই জন্যে নিয়ন হচ্ছে স্টেবল গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাস। ওকে, আর কি বললাম? নিয়ন তো স্টেবল আমরা বুঝলাম। এবার দেখো নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আর অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন খেয়াল করো। নাইট্রোজেনে দেখো যে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 3টে। আর অক্সিজেনের কটা আছে? 4টে। মানে এটা হাফ ফিল্ড আর এটা মোর দ্যান হাফ ফিল্ড। বলো তো এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল হবে, নাইট্রোজেন না অক্সিজেন? অক্সিজেনের তো 4টে ইলেকট্রন আমি দেখতে পাচ্ছি, বেশি ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেন স্টেবল না, অক্সিজেন স্টেবল নয়। কেন অক্সিজেন স্টেবল নয়? কারণ আমরা হুনস্টুল থেকে জানতে পেরেছি যে যেটা ফুলফিল অরবিটাল সেটা সবচেয়ে বেশি স্টেবল, তারপরের স্টেবিলিটি কার কার হয় না হাফ ফিল্ড অরবিটালের। তাহলে এটা হাফ ফিল্ড অরবিটাল, এর চাইতে এর স্টেবিলিটি কম, কিন্তু এদের চাইতে এর স্টেবিলিটি অনেক বেশি। ক্লিয়ার হয়েছে? তাহলে অক্সিজেনের চাইতে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন বেশি সুস্থিত, বেশি স্থায়ী। বোঝা গেছে? মানে এখান থেকে এ যদি স্থায়ী হয় তাহলে একে নড়ানো চড়ানো কষ্ট হবে, তাই না? একে যদি আমি ভাঙতে চাই, মানে একটা ইলেকট্রনকে যদি বের করতে চাই বা একটা ইলেকট্রন যদি প্রবেশ করাতে চাই, ও কি বলবে? আরে ভাই আমি 3টা নিয়ে অনেক বেশি ভালো আছি, আমি এক্সট্রা ইলেকট্রন নিতেও চাই না, আমি কাউকে একটা ইলেকট্রন দেবও না। উল্টো দিকে অক্সিজেন দেখো, ও দেখবে ইস আমার কাছে একটা ইলেকট্রন বেশি হয়ে গেল, আমি যদি একটা ইলেকট্রন কোনোভাবে ছেড়ে দিতে পারি তাহলে আমার শেষ কক্ষপথ মানে শেষ অরবিটালটা কি হয়ে যাবে? হাফ ফিল্ড হয়ে যাবে, তাহলে আমি বেশি স্টেবল হয়ে যাবো। সেই জন্য অক্সিজেন এই ইলেকট্রনটাকে মোটামুটি ছাড়ার দিকেই ভাববে, কিন্তু এটা হয় না, O2 মাইনাস হয়, আমরা পরে দেখবো। যাই হোক, তাহলে দেখা যায় এই দুটো অরবিটালের মধ্যে নাইট্রোজেন ইজ মোর স্টেবল দ্যান অক্সিজেন। কেন বুঝতে পেরেছো? হুনস্টুল অনুযায়ী। ক্লিয়ার? সবচেয়ে বেশি স্টেবল কে? সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে নিয়ন। বোঝা গেছে? চলো তাহলে আমরা পরের আরো 10টা ইলেকট্রনিক কনফিগারেশন দেখে নিই। ওকে, তাহলে পরের 10টা আমরা দেখবো। তাহলে প্রথমে কি আছে? সোডিয়াম, তাই না? তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বলো। সোডিয়ামের কটা ইলেকট্রন আছে? 11টা। এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে এর 11টা ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে 1s 2 2s 2 2p6। কটা ইলেকট্রন হলো? 2 2 4 আর 2 আর 6 10, 10টা ইলেকট্রন হলো। কটা ইলেকট্রন আছে? 11টা। এখনো একটা ইলেকট্রন কোথায় ঢুকবে না 3s1 এ ঢুকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো তো টোটাল ইলেকট্রন সংখ্যা কত হলো? 6 আর 2 8 আর 2 10 আর একটা 11 হয়েছে। তাহলে এবার আমি 1s 2s 2p আর দেখাচ্ছি না, এবার শেষ দুটো কক্ষপথের ইলেকট্রনিক কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা 2s 2p and 3s, 2s 2p and 3s, 1s এর আর দেখালাম না। ওকে, তাহলে 2s এর দুটো ইলেকট্রন, 2p 6টা, 1 2 3 4 5 6, আর 3s এ একটা। ওকে, এবার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কি হবে তাহলে বলো তো, তোমরা নিজেরাই পারবে। 1s2 2s2 2p6, দেখো এতটার মধ্যে তো 10টা ইলেকট্রন ঢুকছে, তাই না? এতটার মধ্যে 10টা ইলেকট্রন থাকলো, তার মানে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি বলতে পারি নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন। একটু আগে আমি দেখলাম না নিয়নটা হচ্ছিল 1s2 2s2 2p6, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, মানে এই ইলেকট্রনটাকে আমি বলে দিতে পারি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন 10টা ইলেকট্রন আছে। ওকে, দরকার নেই, তোমরা এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, পরপর যত লিখবে তত জিনিসটা রিভিশন হবে, ভালো হবে। তাহলে 10টা ইলেকট্রন হয়ে গেল, কটা ইলেকট্রন আছে এখনো? দুটো। কোথায় ঢুকবে? 3s, s অরবিটালে তো ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ঢোকে, তাহলে 12টা হলো, এখানে 10টা, এখানে দুটো, 12টা। তাহলে শেষ কক্ষপথটা দেখাচ্ছি, 2s 2p and 3s, 2s 2p and 3s, 2s এ কটা ইলেকট্রন? দুটো হলো, 2p তে কটা ইলেকট্রন? 6টা, 1 2 3 4 5 6, এইভাবেই লিখবে, প্র্যাকটিস হবে, নইলে ভুল করবে। 3s এ কটা ইলেকট্রন? দুটো। ক্লিয়ার? ওকে, ম্যাগনেসিয়াম হলো, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সিমিলারলি এটা হবে, বলো কি হবে? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, মানে 2p6 হয়ে গেল, তারপরে 3s2 3p1, 3s2 মানে টোটাল এখানে 10টা ইলেকট্রন প্লাস দুটো, 12টা, আর অ্যাটমিক নাম্বার কত? 13, তার মানে এখনো তো একটা ইলেকট্রন ঢুকবে, তাহলে 3s এর পরের অরবিটালটাকে 3p 3p1। তাহলে এবার 3টা দেখাচ্ছি, ঠিক আছে? এটা 3s আর এটা হচ্ছে গিয়ে 3p। ওকে, তাহলে 3s 3p, 3s এ কটা ইলেকট্রন? দুটো, আর 3p তে একটা, শেষ। ক্লিয়ার? তাহলে সিলিকন 14, 14 মানে কি? 1s2 2s2 2p6, মানে নিয়ন হয়ে গেল, তারপরে 3s2 3p কত হবে? 2, তবে না 14, মানে এক করে করে বাড়বে। p তে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা, মানে পরপর পরপর নিচের দিকে দেখবো 2p6 3p6 অবধি যাবে, দেখো কিভাবে হয়। তাহলে লাস্টের দুটো দেখাচ্ছি, 3s 3p, তাহলে 3s এ দুটো ইলেকট্রন আর 3p তে দুটো ইলেকট্রন। হুন্ডস রুল অনুযায়ী একই এনার্জি স্টেটে প্রথমে এককভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তাহলে একই ঘরে দুটোকে না লিখে পাশাপাশি ঘরে দুটোকে লিখলাম। ওকে, প্র্যাকটিস করো নিজেরা। ফসফরাস, এই সামনেরগুলো আর দেখালাম না। ওকে, তাহলে ফসফরাস 1s2 2s2 2p6 3s2, বলো 3p কি হবে? 3, তাহলে 3s আর 3p। ক্লিয়ার? 3s এ দুটো, 1 2 3, এককভাবে ইলেকট্রন পূর্ণ হলো হুন্ডস রুল অনুযায়ী। দেখো এটা কি হাফ ফিল্ড হয়েছে তো, হাফ ফিল্ড নাইট্রোজেনের মতো, এটাও ওইরকম ভাবে স্টেবল। সালফার, এবার আসছে সালফার। সালফার কি হবে বলো? এটা 3p3 হয়েছে, সালফারটা হয়ে যাবে 3p4, তার মানে একই রকম ভাবে নিয়নের কনফিগারেশন, তার সাথে 3s2 3p4, এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 3s2 আর 3p4, 1 2 3, সিঙ্গল ইলেকট্রন ফিল আপ হলো। এক্সট্রা ইলেকট্রন আছে তো, এখানে 4টে ইলেকট্রন আছে, সেটা কি হবে? উল্টো দিক থেকে জোড়বদ্ধ হবে। ক্লিয়ার? হয়ে গেল। ক্লোরিন, ক্লোরিন কি বলো তাহলে? 1s2 2s2 2p6, মানে নিয়নের হয়ে গেল কনফিগারেশন, তারপরে 3s2, তারপরে 3p কত হবে বলো? 5, তাই না? তাহলে 3s এ দুটো ইলেকট্রন আর 3p তে কটা? 5টা, 1 2 3 4 5। ক্লিয়ার? আর্গন, আর্গনটা বলো কত হবে? নিয়নের কনফিগারেশন, নিয়ন একটা নোবেল গ্যাস বললাম, স্টেবল নিষ্ক্রিয় গ্যাস, কারোর সাথে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট করে না, কোনো ইলেকট্রন ছাড়েও না, কোনো ইলেকট্রন গ্রহণও করে না, স্টেবল বলে। তারপরে কি হচ্ছে? 3s2 আর 3p তে কটা ইলেকট্রন হয়ে যাবে? 18টা তো, এখানে 10 আর 2 কত হলো? 12, তাহলে 6টা ইলেকট্রন দিলেই তো 18 হয়ে গেল। আর p তে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা, তার মানে 3s এ দুটো আর 3p তে 6টা, 1 2 3 4 5
6। ক্লিয়ার? তার মানে এটা দেখো এটা দেখো শেষ কক্ষপথ 3s2 3p6 পুরোপুরি ভর্তি, পুরোপুরি ভর্তি নিয়নের মতো। তার মানে আর্গনটাও তো একটা নোবেল গ্যাস, আমরা পড়েছি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা হচ্ছে নোবেল গ্যাস। হিলিয়ামেরও দেখলাম না শুরুতে, খাতার উল্টে দেখো 1s2 1s অরবিটালে দুটো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকার কথা, দুটোই আছে। তার মানে হিলিয়ামটা নোবেল গ্যাস, দুটো ইলেকট্রন থাকার কথা, দুটোই আছে, ফুলফিল হয়ে আছে। হুন্স রুল অনুযায়ী ফুলফিল্ড অরবিটালগুলো সবচেয়ে বেশি স্টেবল হয়ে আছে। ও একটা ইলেকট্রন ছাড়বেও না, ইলেকট্রন গ্রহণও করতে চাইবে না, তাই না? তাহলে ইলেকট্রন যদি গ্রহণও না করে, ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জ হবে, ইলেকট্রন ছাড়লে পজিটিভ নেগেটিভ যদি হয় তবেই তো কারোর সাথে বিক্রিয়া করবে। তাহলে ইলেকট্রন যদি না ছাড়ে, ইলেকট্রন যদি গ্রহণ না করে, তো কেন কারোর সাথে বিক্রিয়া করবে? সিমিলারলি আমরা একটু আগে দেখলাম নিয়নের কি হলো? নিয়নের হলো 1s2 2s2 2p6 ফুলফিল্ড অরবিটাল, কোনো ইলেকট্রন গ্রহণও করবে না, কোনো ইলেকট্রন ছাড়বেও না, স্টেবল, তাই না? নোবেল গ্যাস, একদম সাধু সন্তদের মতো। আর্গন তাই 3s2 3p6 কারোর সাথে কোনো বিক্রিয়া করছে না, ফুললি স্টেবল, তাই না? ওকে, তাহলে পটাশিয়ামেরটা করো। পটাশিয়াম কি হবে? নিয়নের মতো, নিয়ন নয়, এবার আর্গনের মতো লিখে দেবো, তাই না? আর্গন, আর্গন মানে কটা ইলেকট্রন? আর্গন মানে 18টা ইলেকট্রন, মানে 3s2 3p6 অবধি আমার লেখা হয়ে গেল। আচ্ছা, 3pর পরে এবার কোথায় ঢুকবে তাহলে? n+l রুল অনুযায়ী, আফবাউ প্রিন্সিপাল অনুযায়ী 3pর পরে 3d তে ঢুকবে না, কোথায় ঢুকবে? 4s এ ঢুকবে। কেন? একটু আগেই বললাম। তাহলে এবার 4s1 18টা ইলেকট্রন এর আগের কনফিগারেশনে ঢুকে গেছে। 1s2 2s2 2p6 3s2 3p6 4s এবার 1। ক্লিয়ার? তাহলে প্রথমে যা ইলেকট্রনিক কনফিগারেশন ছিল সবগুলো লিখবে, তার সাথে এটা 4s অরবিটাল, 4s এ একটা ইলেকট্রন। ঠিক আছে? সিমিলারলি ক্যালসিয়াম কি হবে বলো? ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s, দেখো 10টা ইলেকট্রন, 2 2 4 6 10টা ইলেকট্রন, এখানে হচ্ছে গিয়ে 8টা ইলেকট্রন, 10 আর 8 18টা, তাহলে 4s2। s মানে একটাই অরবিটাল, একটা অরবিটাল ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো হয়ে গেল। তো এটা ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। শেষ কক্ষপথটা দেখিয়ে দাও। এটা মনে করো 3s, এটা 3p, আর এটা 4s। দেখো শেষ কক্ষপথ মানে 4s দেখালেও হয়, কিন্তু যেহেতু 4s একটা ছোট্ট দেখাচ্ছি, তাহলে তার আগে আমি দুটো দেখিয়ে দিলাম। ঠিক আছে? এটা প্র্যাকটিস করো, কেননা পরে যখনই তোমরা বিক্রিয়া দেখাবে, এদের আবার প্লাস মাইনাস মানে ক্যাটায়ন অ্যানায়ন এইসব ফর্মগুলো দেখাবে, তখন এগুলোই বেশি কাজে লাগবে। ঠিক আছে? তাহলে 3s এ কটা ইলেকট্রন? দুটো, আর 3p তে 1 2 3 4 5 6 6টা, আর 4s এ দুটো ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে আজকে আমরা 20 অবধি ইলেকট্রনিক কনফিগারেশন শিখলাম। তাহলে এবার তো তোমরা পারবে। মনে করো 21 যখন, তখন কোথায় ঢুকবে? 3d1 এ ঢুকবে, 3d1 হবে, মানে এতটা অবধি তো 20 হয়ে গেল। 3s2 3p6 আর 4s2 এইটা মিলেও তো 10টা ইলেকট্রন, তাহলে 10 আর 10 এ 20টা হয়ে গেল। এবার যার ইলেকট্রনিক কনফিগারেশন 21, স্ক্যান্ডিয়াম 21, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? না 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d, এবার তো 3d তে ঢুকবে, 3d1। লাস্টে ভ্যালেন্স সেল মানে হচ্ছে শেষ কক্ষপথ। ভ্যালেন্স সেলটা কিভাবে দেখাবে? অবশ্যই 4s দেখাবে, তার সাথে 3d দেখাবে। 4 অ্যাকচুয়ালি 4 তো n এর ভ্যালু তো এখানেই বেশি, এটাই ভ্যালেন্স সেল। লেকেও দেখাতে হবে, 3d কেও দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে 4s অরবিটাল, আর এটা হচ্ছে গিয়ে 3d অরবিটাল। d মানে কটা অরবিটাল? 5টা, 1 2 3 4 5। ক্লিয়ার হয়েছে? 5টা অরবিটাল। তাহলে 4s এ কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, আর d1 তার মানে একটা ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে স্ক্যান্ডিয়াম হয়ে গেল, টাইটানিয়াম
22 ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা নিজেরা করবে। তাই লাস্ট স্ক্যান্ডিয়াম থেকে একেবারে জিঙ্ক অবধি ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা আমাকে করে দেখাবে। আমি পরপর লিখে দিচ্ছি, তোমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা পরের দিন অবশ্যই করে রাখবে। পরের দিন এটা নিয়ে আলোচনা করব, কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা ডিটেলসে বলবো। ওকে, আমি পরপর লিখে দিলাম। স্ক্যান্ডিয়াম 21, টাইটানিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25 হলো। তারপর হচ্ছে আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29 আর জিঙ্ক 30। তোমাদের এটা টাস্ক রইল। পরের দিন এর 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 প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা এক্ষুনি করে নাও। যা প্রবলেম হবে পরের দিন আমি আবার এটা ঠিক করে দেবো। ওকে, তাহলে আজকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শিখলাম। প্রথমে হোন্স রুল, তারপর আফবাউ প্রিন্সিপাল, তারপর পরপর করে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে শিখলাম। এবার আমরা কিছু হোমওয়ার্ক পেলাম, এটা আমরা করে রাখবো। ওকে।